OnePlus 13R একটা আদর্শ ডিভাইসের মতোই বলতে পারেন তার মানে হ্যাঁ ভালো জায়গার পাশাপাশি কিছু কমতেও থাকতে পারে। OnePlus 13R আমাদের কাছে পাঠিয়েছিল বাংলাদেশ OnePlus, অফিসিয়াল OnePlus-ই আমাদের কাছে এটা পাঠিয়েছিল। বাট বেশ কিছুদিন আগে রিভিউটা দেওয়া হচ্ছিল না, ফাইনালি এটা নিয়ে কথা হবে। তবে OnePlus 13R বাংলাদেশে আসলে অফিসিয়ালি লঞ্চ করবে কিনা এই ব্যাপারটা এখনো 100% শিওর না। হ্যাঁ আসলে তো ভালোই, আমিও চাই আসুক। বাট এই ডিভাইসটার দাম কেমন দাম হতে পারে, কি হওয়া উচিত সেটা না জেনে আমরা আসলে তো ভেবে রিভিউ কন্টিনিউ করতে পারবো না, এটা খুব স্বাভাবিক। আমরা যদি আনঅফিশিয়াল মার্কেট দেখি বা ধরে নিই একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস, সেক্ষেত্রে বোধহয় আমরা কিছুটা হলেও আগাতে পারবো, রাইট? তাহলে ধরে নিলাম একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস। দেখুন এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস অনুযায়ী ও হ্যান্ড ফিলটা কিন্তু দারুণ দিচ্ছে। যেমন রিয়ার প্যানেলটাতে গ্লাস আছে যেটা ফ্রস্টেড, আমরা ব্ল্যাক কালার ভেরিয়েন্টটা পেয়েছি, এটা দেখতে বেশ সুন্দর। ক্যামেরার এই স্ট্রাকচারটা ওদের আরও বেশ কিছু ডিভাইস আপনারা দেখছেন এর আগেও, এটা হয়তো অনেকের কাছেই ভালো লাগে। বডি ফ্রেমটা অ্যালয় দিয়ে তৈরি, তো ওই প্রিমিয়াম ফিলটা দিচ্ছে। আর স্কোয়ার বক্সি একদম ফ্ল্যাট শেপের একটা ডিভাইস, আমার কাছে এই ধরনের প্ল্যাটফর্মগুলো বেশ ভালোই লাগে। আইআর ব্লাস্টার আছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই। বাট লাস্ট ইয়ারের সাথে যদি কম্পেয়ার করে বলি OnePlus 12R, তাহলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ছিল এইখানে, এবারে এটা চলে আসছে অনেক বেশি নিচে, যেটা মানে আমার কাছে মনে হয় ট্র্যাক করাটা একটু মুশকিল লাগে ফার্স্টের দিকে। তো এইটার সাথে মানে আস্তে আস্তে ইউজ টু হয়ে গেলে আর প্যারা নেই। কিন্তু এরকম একটা উইয়ার্ড পজিশনে দেওয়ার মানেটা কি আমি নিজেও জানি না আসলে। অনেক ডিভাইসই আজকাল দেখা যায়। ওজনে 206 গ্রাম, আর একটু লাইটার করা গেলে ভালো হইতো আর কি। আর এই ফোনের ডিসপ্লেকে পরিবেশন করছে Corning Gorilla Glass 7i। আচ্ছা, ওভারঅল ফোনের ডিজাইন এবং বিল্ড ম্যাটেরিয়ালস ভালো লাগছে। এরপরে ডিসপ্লে সেকশনটাতে আসলে আপনারা একটা ফ্ল্যাট প্যানেল পাবেন যার সাইজ 6.78 ইঞ্চ, যা LTPO প্যানেল, তার মানে রিফ্রেশ রেট একদম 1 হার্টজ পর্যন্ত আসতে পারবে। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দেয় এবং HDR10+-এরও সাপোর্ট পেয়ে যাবেন, এবং আমরা OTT প্ল্যাটফর্মেও সেটা পেয়েছি। অন্যদিকে এটাতে 4500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, এটা একটা নাম্বার গেম, আপনারা খুব ভালো করে জানেন। তবে আপনাকে মোটেই অসন্তুষ্ট করবে না আউটডোরে, ডিরেক্ট সানলাইটে এটা একদম স্ট্রাগল ফ্রি ভাবেই ব্যবহার করা যায়। যথেষ্ট ব্রাইট এই ডিসপ্লেটার, চিন বেজেল সুপার ন্যারো এবং সিমেট্রিক্যাল, বেশ সুন্দর। মানে সামনে থেকে ডিসপ্লেটা সত্যিই দেখতে যথেষ্ট ভালো লাগছে। পাঁচশোর কারো টপ সেন্টারে আছে। আর এই ডিসপ্লেতে আমরা 120 হার্টজ দেখলাম, ঠিকঠাকভাবে পুশ করছে। ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে একদম 120 হার্টজ পর্যন্ত যায় এবং যথেষ্ট স্মুথ একটা ভাইব পাওয়া যায়। OnePlus-এর ডিভাইস থেকে শুরুর দিকে যেমনটা আমরা পেতাম, OnePlus 6, 7 বা তারও আগের ডিভাইসগুলো, যে ডিভাইসগুলো মানুষ একটা সময় মানে একদম উড়ো ধরে ব্যবহার করছে, ওইরকম একটা ফিলেই দিতে পারছে Oxygen OS। যেহেতু উনি OnePlus-এর ডিভাইস, সো ডিসপ্লে নিয়ে তো একটু মাথা ব্যথা থাকবেই, গ্রিন লাইনের মালিক আমি হব কিনা। হ্যাঁ, হতেই তো পারেন। বাট OnePlus রিসেন্টলি দেখলাম ওয়ার্ল্ড বেশ দারুণ একটা সার্ভিস দিচ্ছে বা প্রমিস করছে যে ওরা ডিভাইসগুলোতে একদম লাইফ টাইম ডিসপ্লে সাপোর্ট দিবে। এখন বাংলাদেশে OnePlus তাদের এই ডিভাইস যদি লঞ্চ করে এবং এইরকম একটা ফ্যাসিলিটিস রাখে, তাহলে কিন্তু সেটা মানে বৈষম্য হয় না আর কি, তাহলে ঠিকঠাক হয়। সো আমি আশা করবো তেমনটাই করবে OnePlus বাংলাদেশ। ফোনটা রান করছে Android 15-এ এবং Oxygen OS 15 রয়েছে। এটাতে 4 বছরের মেজর আপডেট দেবে OnePlus আর 6 বছরের সিকিউরিটি আপডেট। প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3, যা 4 nm একটি প্রসেসর এবং লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ চিপ কিন্তু এইটা। সুতরাং এই স্মার্টফোন থেকে আপনি ফ্ল্যাগশিপ পারফরমেন্সে আশা করতে পারেন। ডে টু ডে লাইফ বলেন বা রেগুলার কাজবাজ যাই করেন এখন, একটু হেভি টাস্কিং, মাল্টিটাস্কিং, গেমিং, সবগুলো জায়গায় কিন্তু এই স্মার্টফোনটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সটাই ডেলিভার করতে পারছে। যদি এখানে এসে কম্পেয়ার করেন তাহলে কিন্তু আমি বলবো OnePlus 13 আর OnePlus 13R এর মাঝে ডে টু ডে লাইফের ইউজেস আপনি খুব একটা তফাৎ করার মতো নোটিসেবল কিছু পাবেন না আসলে। হ্যাঁ, এটা ঠিক যে থার্মাল ম্যানেজমেন্ট আমার কাছে আরও কিছুটা বেটার মনে হয়েছে OnePlus 13-এ। সবচেয়ে ভালো লাগবে এর স্মুথনেস। যখন কিনা আপনি একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করবেন বা মাল্টিটাস্কিং কাজ করবেন, স্ক্রোল করবেন, সেক্ষেত্রে আপনি ওই বাটার স্মুথি ব্যাপারটা ফিল করতে পারবেন আসলেই। আমাদের হাতের ইউনিটটা 12 GB র্যাম ভ্যারিয়েন্টের, 12/256 GB। তবে এর কিন্তু 16/512 GB ভ্যারিয়েন্ট আরেকটা হয়ে থাকে। ডেফিনেটলি ওইটা মাল্টিটাস্কিংয়ে আরও বেটার রেজাল্ট দেবে যেহেতু র্যামও বেশি। তবে এইটার ক্ষেত্রে র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো ছিল। এই 12 GB র্যাম দিয়ে আমরা 10-12টা অ্যাপ্লিকেশন ইজিলি হ্যান্ডেল করতে পারছিলাম, যেগুলো একদম ভারী অ্যাপ্লিকেশন। সেই ক্ষেত্রে লং রানেও অ্যাপগুলোকে ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছিল এই ডিভাইসটা। এই ফোনটার রিড রাইট স্পিডও কিন্তু যথেষ্ট ফাস্ট। আমরা UFS 4.0 পেয়েছি। এর স্টোরেজ টাইপ কিন্তু আসলে অনেক বড় একটা গুরুত্ব বহন করে স্মার্টফোন কতটুকু ফাস্টার হচ্ছে না হচ্ছে তার উপরেও। OnePlus 13R গেমিংয়েও কিন্তু একটা ভালো রেজাল্ট দেয়। যেমন PUBGর ক্ষেত্রে আপনি 120 FPS গেম প্লে করতে পারবেন এবং স্ট্যাবিলিটি এক্সেলেন্ট পাওয়া যায় এই ডিভাইস থেকে। আমরা লং টাইমে গিয়েও দেখছিলাম এই ডিভাইসটা খুব আহামরি লেভেলের একদম হিট জেনারেট করে না। ডিসপ্লের সাইডে আমি এটাতে সর্বোচ্চ হিট জেনারেট করতে দেখছিলাম আপনার 1 আওয়ার 42 ডিগ্রির মতো।
এই ব্যাক প্যানেলটাতে 39-40 এরকম ছিল। এখন এই হিটিং অনুযায়ী যদি কম্পেয়ার করা হয় OnePlus 13 এর সাথে, তাহলে হ্যাঁ ওইটার চাইতে এইটার হিটটা একটু বেশি মনে হবে। আদারওয়াইজ গেমিং এক্সপিরিয়েন্স দুটোর ক্ষেত্রে আমার কাছে সেমই লাগছিল, যদিও ওটাতে 8 এলিট রয়েছে। আবার গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে স্মুথ 60 FPS আমরা প্লে করে দেখি, যেখানে মোটামুটি অ্যাভারেজের ক্ষেত্রে আমি বলবো 59 FPS লকটাই ছিল বলতে পারেন। এবং লং টার্মে গিয়েও আমি দেখছিলাম ফ্রেম রেট একদম স্টেবল হয়ে ধরে রাখতে পারছে, তবে হিটটা একটু বেশি জেনারেট করে তখন পাবজির তুলনায় আর কি। এছাড়া কল অফ ডিউটি অ্যাসফল্ট 9 আমরা ট্রাই করি, যেগুলো রেজাল্ট পাবজি এবং গেনশন ইম্প্যাক্টের তুলনায় অনেক বেশি বেটার ছিল, বিশেষ করে গ্রাফিক্স সেশনও দারুণ পেয়েছি এই স্মার্টফোন থেকে। সুতরাং আমি এটুকু বলতেই পারি এই ডিভাইসটা গেমিংও হতাশ করবে না, যদি কিনা আপনি একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস হিসেবে এটাকে বিবেচনা করেন। সবচাইতে ভালো হতো এই ডিভাইসটা যদি বাংলাদেশে লঞ্চ করে দিত ওরা এবং দামটা আমরা জানতে পারতাম, তাহলে না হয় সাইড বাই সাইড কম্পেয়ার করে আরো ডিটেইলে বলা যেত, বা কম্পারিজনে নিতে গেলে প্রাইস টু পারফরমেন্স নিয়ে ওইভাবে বলা যেত আসলে। যাই হোক, ক্যামেরাতে রিয়ারে তিনটে শুটার দেখছি আমরা। মেইন শুটার 50 মেগাপিক্সেলের সনি LYT 700। এই সনি LYT 700 বহুত স্মার্টফোনে পেয়েছি আমরা, মিড রেঞ্জে, হাই মিড রেঞ্জে বোধহয় অনেক ফোনে পেয়েছি, এটাতেও আছে। ওয়াইএস আছে মেইন ক্যামেরায়, 50 মেগাপিক্সেলের 2x টেলিফোটোর জুম সহ একটা লেন্স আছে, আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, যেখানে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যায়, আর মেইন ক্যামেরায় 4K 60 fps রেকর্ড করা যায়। অল্প কিছুদিন আগে আমাদের চ্যানেল থেকে OnePlus 13 এর একটা রিভিউ পেয়েছিলেন এবং আপনারা দেখছিলেন ওই স্মার্টফোনটা হ্যাসেলব্লাডের সাথে কোলাবোরেশন করে এবং হ্যাসেলব্লাডের অপটিমাইজেশন ছিল। বাট এই ডিভাইসটাতে কিন্তু সেই অপটিমাইজেশনটা আপনি পাচ্ছেন না, এবং টু বি ভেরি অনেস্ট এই স্মার্টফোনটার মেইন ক্যামেরা প্রত্যেকটা ক্লিক একরকমভাবে দিচ্ছিল না, কনসিস্টেন্সির কিছুটা অভাব ছিল এখানে। বিশেষ করে কালারের ক্ষেত্রে আমরা অ্যাকুরেসি খুব একটা ভালো পাইনি, যেমন এটা কালারটা একটু বুস্টেড করে প্রেজেন্ট করে। হ্যাঁ, ম্যাক্সিমাম ছবিতে আমরা বেশ ভালো ডিটেল পেয়েছি যখন লাইটের পরিমাণ একটু ভালো ছিল, আবার কিছু কিছু ছবিতে ডিটেলের পরিমাণ কিন্তু কম মনে হচ্ছিল। ডায়নামিক রেঞ্জ বেশ ওয়াইডার, তবে হাইলাইট ব্যালেন্স করতে গিয়ে মাঝে মধ্যে একটু হিমশিম খাচ্ছে এই ডিভাইসটা। আবার একটু শ্যাডোর দিকে যদি লক্ষ্য করেন, সেখানে কন্ট্রাস্টের পরিমাণ বাড়তে দেখবেন এবং গ্রেইনের দেখাও পাওয়া যায় কিন্তু এই ডিভাইসটাতেও, যে জায়গাটায় OnePlus 13 মাচ বেটার রেজাল্ট দিচ্ছিল। আমার মনে হয় OnePlus-এর অপটিমাইজেশন আরেকটু বেটার করতে পারতো। আই মিন, ওরা যদি হ্যাসেলব্লাডের সাথে এই ডিভাইসটাতে কোলাবোরেশন করতো, তাহলে ওইটার অপটিমাইজেশনের কারণে এর ছবি আরও বেটার বের করা সম্ভব হতো। তবে মেন ক্যামেরা থেকে আপনি লো লাইটে একটা ডিসেন্ট আউটপুট বের করতে পারবেন। যদি লাইটিং সিনারিও মোটামুটি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে এটা ভালোই ব্যালেন্স করতে পারে। এর আলট্রাওয়াইড শুটারটা ততটা ভালো রেজাল্ট দিতে পারেনি, এটা আমার মনে হচ্ছে দেওয়া দরকার, জাস্ট দিয়ে দিয়েছে। এইটা থেকে আপনি খুব একটা এক্সপেকটেশন রাখতে পারেন না। এটা টোটালি 25K বা 30K প্রাইস পয়েন্টের ডিভাইসের মতো একটা রেজাল্ট ডেলিভার করছে। ফোনটার সাথে থাকা 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেখানে আমরা 2x অপটিক্যাল জুম দেখছি, হ্যাঁ এটা দিয়ে চাইলে আপনি 2x এর লসলেস জুমে ছবি তুলতে পারবেন। বাট এটা মেইনলি আপনার যে কাজে লাগবে সেটা হলো পোর্ট্রেট মোডে। আপনি এখানে কিন্তু ফোকাল লেন্থ চেঞ্জ করে ছবি তুলতে পারবেন। তো হাইয়েস্ট ফোকাল লেন্থে দেখলাম এটার ছবিগুলো বেশ ভালো আসে, এবং সেক্ষেত্রে এজ ডিটেকশনে মিসম্যাচ করছে না ম্যাক্সিমাম ক্লিকেই, এমনকি ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও কিন্তু আর্টিফিশিয়াল লাগে না। অন্যদিকে ফেসটা একটু ব্রাইট করে প্রেজেন্ট করে, যা দেখতে ম্যাক্সিমাম মানুষের কাছেই হয়তো ভালো লাগার কথা, তবে সফটনেস লক্ষ্য করা যায়। আমরা যেমনটা কিনা চাইনিজ ফোনগুলোতে একটু দেখে থাকি আর কি, হ্যাঁ কিছুটা সেরকম ভাইব আছে। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা বাই ডিফল্টভাবে একটু ওয়ার্মের দিকে টোন দেয়। এখানে হ্যাঁ ইনডোরের দিকে একটু সফটনেস লক্ষ্য করা যায়, বাট আউটডোরে ভালোই ডিটেল দিতে পারে, কিন্তু ডাইনামিক স্যান্ডেল আবার ততটাও ভালো না। অন্যদিকে আমি কিছু কিছু ছবিতে একটু ওয়াশ আউট টাইপের একটা ব্যাপার খেয়াল করছিলাম, হেভি হাইলাইট ব্যাকগ্রাউন্ডে চলে আসলে তখন একটু হিমশিম খেয়ে যায় এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 60 FPS-এ। OIS, EIS বোথ আছে, স্ট্যাবিলিটি মোটামুটি ভালোই পাবেন, বাট একই সাথে আপনি জিটারিংও বেশ ভালোই পাবেন। দ্যাটস ওয়াই ভিডিও ততটাও হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না। এমনিতে ভিডিওর কালার ভালো লাগার কথা, একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে আইকেসি টাইপের লাগে আর কি। বাট এই ডিভাইসটার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় অনলি 1080p 30 fps-এ, যে জিনিসটা একদমই মানানসই হলো না একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস অনুযায়ী। মোটামুটি এই ছিল OnePlus 13 এর ক্যামেরা, যেটা আমি একটু আগেও বলছিলাম। এই স্মার্টফোনটা যদি হ্যাসেলব্লাডের সাথে কোলাবোরেশন করতো, আইদার আরও কোনো ভালো সেন্সর থাকতো, তাহলে মনে হয় এটার থেকে আরও একটু বেটার আউটপুট বের করা সম্ভব হতো। সেক্ষেত্রে অপটিমাইজেশন আরও দারুণ হতে পারতো মেবি। ব্যাটারি 6000 mAh, বিশাল বড় ব্যাটারি আছে স্মার্টফোনটার মাঝে, এবং 80 ওয়াটের চার্জার। ফুল চার্জ করতে সময় লেগেছে 55 মিনিট আমাদের। আর এই ফোনটার ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। আপনি 6000 mAh শুনে হয়তো ভাবতে পারেন একদম পুরো 2 দিন ব্যবহার করে ফেলবো। নো, সেরকম তো হচ্ছে না, বাট একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন। যারা একটু লাইট ইউজার, সেক্ষেত্রে আমার মনে হয় 1.5 দিন সে ব্যবহার করতে পারবে আর কি ডিভাইসটা। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি আর একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল আমার মনে হচ্ছে, যেটা ক্লারিটির একটু অভাব বোধ করছি আমি। আর বেশ কিছু এআই এর ফিচার আছে, যার মধ্যে অন্যতম সার্কেল টু সার্চ, এআই ইরেজার, এগুলো আপনি পেয়ে যাবেন এই ডিভাইসটাতেও। OnePlus বাংলাদেশ ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে বেশ ভালো, বাট OnePlus বাংলাদেশ যদি এটা অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিত, তাহলে আসলেই কাজের কিছু হতো। সেই সাথে বাংলাদেশে OnePlus তাদের যে আপকামিং ডিভাইসগুলো নিয়ে আসবে, সেগুলোতে ওয়ার্ল্ড ওয়াইড অন্য মার্কেটে যেমন করে তারা ওই যে স্ক্রিন রিপ্লেসমেন্ট, মানে একদম লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিচ্ছে, ওরকম একটা ব্যাপার যদি বাংলাদেশে দেয়, তাহলে আর কোনো ধরনের বৈষম্য হয় না। সেটাই করা
বোধহয় উচিত হবে। আই থিঙ্ক OnePlus নেক্সট টাইম যে ফোনগুলো লঞ্চ করবে সেগুলোর ক্ষেত্রে এই ধরনের সুযোগ সুবিধা রাখার ট্রাই করবে। কেমন লাগলো এই ডিভাইস আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।